তাহলে পলিমার হচ্ছে, পলিমারের একক কি? অনেকগুলো একক থাকে, তার নাম কি? মনোমার। যেমন যদি আমি বলি মনে করে একটা দেয়াল, এই দেয়ালটা হচ্ছে পলিমার। দেয়াল তৈরি হয়েছে কি দিয়ে? অনেকগুলো ইট দিয়ে। তাহলে ইটটাকে আমরা কি বলবো? মনোমার। ঠিক আছে, তাহলে এরকম পলিমার গুলো মনোমার দিয়ে তৈরি হয়। মনোস্যাকারাইড। প্রোটিনের এককের নাম কি? অ্যামিনো অ্যাসিড। তারপর যে লিপিড বা চর্বি বা ফ্যাট না, এই ফ্যাটের একক একটা অ্যাসিড, কি নাম বলতো? ফ্যাট। সো অ্যাসিডের নাম কি হবে? ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। আবার নিউক্লিক অ্যাসিড যারা আছে, নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে মোনোনিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিডের একক কি? মোনোনিউক্লিওটাইড। তো এগুলো তোমরা পড়েছো, প্রথম অধ্যায়ে আমরা পড়ছি যে নিউক্লিওটাইড পড়ছি না, নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে যৌগগুলো আছে, এরকম যৌগগুলো দিয়ে আমাদের এই অধ্যায়টা সাজানো। তাহলে কি কি দিয়ে সাজানো? মেইনলি আমাদের এই অধ্যায়ে আছে হচ্ছে কার্বোহাইড্রেট, এর ডিটেলস, প্রকারভেদ সহ সব। প্রোটিন আছে, প্রোটিনের এককের নাম কি? অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড নিয়েও আমাদের এখানে অনেক ডিটেলস আলোচনা আছে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড এর কয় প্রকার আছে, কিভাবে আছে, কারা আছে, তাদের বৈশিষ্ট্য কি, এগুলো। লিপিড নিয়ে বিস্তর আলোচনা আছে। নিউক্লিক অ্যাসিড নিয়ে কোনো আলোচনা নাই। তাহলে আর একটা কি আছে? এটা প্রোটিন জাত একটা অংশ আমাদের দেহে অন্যতম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এনজাইম। এই অধ্যায়ে আর কি আছে? এনজাইম আছে। বুঝতে পারছো? এই জিনিসগুলো নিয়ে অধ্যায়টা সাজানো। তো শুরুতে আমাদের অধ্যায় আছে হচ্ছে কার্বোহাইড্রেট। যদি আমরা দেখি তো এখানে বেশ কিছু কথাবার্তা বলা আছে। আমাদের দেহের জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট 92টা, এইসব কথাবার্তা বলা আছে। আমাদের দেহে ম্যাক্সিমাম যেসব অণুগুলো থাকে, মানে যে যৌগগুলো আমাদের দেহ তৈরি করে, তাদের মধ্যে কোন কোন মৌল থাকে বেশি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এদের মধ্যে সবচেয়ে বেশি আবার কোনটা থাকে? কার্বন। ওকে, তো এগুলো কখনো পরীক্ষাতে আসেনি, আর আসবেও না আশা করা যায়। তো পরে আছে হচ্ছে আমাদের যে রাসায়নিক বন্ধন। কি কি বন্ধন ছিল মনে আছে? আয়নিক বন্ধন পড়েছি না আমরা? বন্ধন 3 প্রকার, আয়নিক, তারপর কোভ্যালেন্ট বা বাংলায় বললে কি? সমযোজী, তারপর কি আছে? হাইড্রোজেন বন্ধন। তো এই যে বন্ধনগুলো আছে, এই বন্ধন সম্পর্কে একটু বলা আছে। তোমরা সবাই জানো যে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয়। আমি এখন ডিটেইলস কিছু বলবো না, কারণ এগুলো লাগবে না এখন। যে যখন ইলেকট্রন গ্রহণ আর ত্যাগ এর মাধ্যমে বন্ধন তৈরি হয়, তখন তাকে কি বলা হয়? আয়নিক বন্ধন। যখন ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে হয়, তখন তাকে কি বলা হয়? সমযোজী। মনে রাখতে পারো যে আয়নিক কিভাবে তৈরি হয় ভাইয়া? আদান প্রদান। আয়নিক তৈরি হয় কিভাবে? আতে আয়নিক, আতে কি হবে? আদান প্রদান। তাহলে বাবু তো সমযোজী তৈরি হবে কি হবে? সতে শেয়ার, সমযোজী বানানটা চেঞ্জ করে দিই, মনে করো সমযোজী। ঠিক আছে, তাহলে শেয়ারের মাধ্যমে কি হবে? সমযোজী। আবার হাইড্রোজেন বন্ধন আছে। যদি হাইড্রোজেনের সাথে 3টা যৌগের যে কোনো একজন থাকে, তাহলে হাইড্রোজেন বন্ড হতে পারে। কি কি থাকে? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, যে কোনো একজন থাকলে হাইড্রোজেন বন্ড তৈরি হতে পারে। এগুলো ডিটেলস পরে কেমিস্ট্রিতে ভালো পড়বা। তো আজকে আমরা কেমিস্ট্রি পড়বো, তার মধ্যে প্রথমে পেপটাইড আর গ্লাইকোসাইডিক বন্ড কি, এটা একটু জাস্ট শুনে নিই আমরা। তোমাদের বলেছি অলরেডি যে দেখো এখানে দেখছি আমরা কি আমিষ বা প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। এখন অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হবে হচ্ছে আমাদের প্রোটিন। মনে করো এটা একটা অ্যামিনো অ্যাসিড, এটা অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এভাবে অনেক অ্যামিনো অ্যাসিড মিলে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। অনেক, 100, 150, 200, 1000। তো এদের মধ্যে বন্ধন থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে বন্ধন থাকে, যে বন্ধনের সাহায্যে ওরা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তো সেই বন্ধনের নাম কি? সেই বন্ধনের নাম হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধন থাকে, সেই বন্ধনের নাম কি? পেপটাইড বন্ধন। তো এগুলো আমাদের পরে আছে, শুরুতে লেখা আছে বলে আমি একটু ডিটেলস বলে রাখলাম যে বন্ধন তৈরি হয়। বন্ধন যেমন প্রোটিন তৈরি, প্রোটিনের মধ্যে কোন বন্ধন থাকে? পেপটাইড বন্ড। তাই এই যে কার্বোহাইড্রেটের মধ্যে কোন বন্ধন থাকে? গ্লাইকোসাইডিক বন্ড। কোন বন্ধন? গ্লাইকোসাইডিক বন্ধন থাকে। গ্লাইকো মানে কি? কার্বোহাইড্রেট। মনে রাখবে গ্লাইকো মানে কি? গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট। ওকে, তাহলে আমাদের পড়াশোনা মেইন জায়গাটা শুরু করি। দেখো প্রথমে কার্বোহাইড্রেটে যদি আমরা যাই, তো কার্বোহাইড্রেট বা এখানে যা যা আছে সবকিছু শুরু করতে গেলে আমাদের প্রথমে কিছু মূলক লাগবে। কিছু মূলক, যেমন এখানে আছে হচ্ছে হাইড্রক্সিল মূলক। বন্ড ওএইচ, এটার নাম কি? হাইড্রক্সিল। কিন্তু এই যে এটা যে শ্রেণীর, সেটার নাম কি? অ্যালকোহল। যদি কোনো যৌগে ওএইচ থাকে, সেই যৌগকে আমরা কোন শ্রেণীর যৌগ বলবো? অ্যালকোহল। কিন্তু
এই বন্ড OH কে আমরা কি নামে ডাকবো? হাইড্রক্সিল। ঠিক আছে, আমি লিখে দেখাই দিচ্ছি। তারপরে দেখো কার্বনিল আছে, কার্বক্সিল আছে। তো দেখো এখান থেকে শুরু করি তাহলে। প্রথমে যে নামটা আমরা পড়লাম, কার নাম পড়লাম? হাইড্রক্সিল। হাইড্রক্সিল এর স্ট্রাকচার কেমন? বন্ড OH। এটা কোন শ্রেণীর অ্যালকোহল? তাহলে হাইড্রক্সিল যে যৌগে থাকবে সেটা কোন শ্রেণীর যৌগ হবে? অ্যালকোহল। ওকে, তাহলে শ্রেণী হচ্ছে অ্যালকোহল। খেয়াল করো, তাহলে হাইড্রক্সিল বন্ড OH এটা আসলে কিভাবে থাকে? একটা অক্সিজেনের কয়টা হাত থাকে, মানে কত যোজনী অক্সিজেনের? 2। তো একটা ফাঁকা আর একটা কি দিয়ে যুক্ত হয়েছে? হাইড্রোজেন দিয়ে। এটা যৌগের সাথে যুক্ত হবে, কার্বনের সাথে। ওকে, তারপর দেখো আরেকটা নাম পড়বো, কার্বনিল। কার্বনিল, খেয়াল করতে হবে এই যৌগটা কার্বনিল যৌগ, সরি কার্বনিল মূলক। কার্বনিলের ক্ষেত্রে কার্বনিলের স্ট্রাকচার কেমন হয়? কার্বনিলের স্ট্রাকচার হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন থাকবে 2টা বন্ড দিয়ে। তাহলে কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের হাত কয়টা? 4টা। কার্বনের যোজনী কত? 4। পৃথিবীর ম্যাক্সিমাম 2টা জায়গা বাদে সব জায়গায় কার্বনের যোজনী কত? 4। তাহলে বাকি হাত আছে কয়টা? 2টা। এখন তাহলে কতটুকু আসলে কার্বনিল? এই যে স্ট্রাকচার যেটুকু আমরা দেখতে পাচ্ছি এটুকু আমরা কি বলতেছি? কার্বনিল। মানে হাত 2টা ফাঁকা থাকতেছে। এখন কার্বনিলের এই হাতগুলা কি দিয়ে পূর্ণ হবে তার উপর ডিপেন্ড করে এটাকে আবার ভাগ করতে পারি আমরা। কার্বনিলের হাত কিভাবে পূরণ হবে? দেখো, যদি এমন হয় কার্বনিলের এই যে 2টা হাত ফাঁকা, আবার আরেকটা লিখে দিই। ওকে, তাহলে এদিকে খেয়াল করো, এই কার্বনিলের 2টা হাত ফাঁকা। যদি এমন হয় যে এই হাতগুলো 2টাই কার্বন দিয়ে পূর্ণ হচ্ছে, তাহলে তার নাম কিটোন। তাহলে দেখো কার্বনিলের 2টা হাত, অর্থাৎ কার্বনের ফাঁকা 2টা হাত যদি কার্বন দিয়ে ফিল আপ হয় তখন তার নাম কি হবে? কিটোন। আর যদি এমন হয় যে একটা কার্বন দিয়ে ফিল আপ হয়েছে আর একটা হাইড্রোজেন দিয়ে, তখন তার নাম হবে হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটা কিন্তু বুঝতে হবে, ভালো করে দেখো। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য কি? এরা দুজনে কিন্তু কার্বনিল, এদের মধ্যে কি মূলক আছে? কার্বনিল। কিন্তু এই কার্বনিলের সাথে যদি এই কার্বনের 2টা হাত কার্বন দিয়ে ফিল আপ হয়, পূর্ণ হয়, তাহলে তখন তার নাম কি? কিটোন। আর যদি একটা হাত কার্বন দিয়ে বাকি হাতটা হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয় তখন তার নাম কি? অ্যালডিহাইড। ক্লিয়ার? তাহলে কিটোন এবং অ্যালডিহাইড কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এদের আরো কেমন রূপ আছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। কিটোনের আরো কিভাবে আমরা এদেরকে দেখবো বা খুঁজে পাবো, এদের আর কি কি রূপ আছে দেখো। কিভাবে লিখতে পারি আমরা এই জিনিসটাকে? আমরা কিভাবে লিখতে পারি? যদি আমরা এই কার্বনের অক্সিজেনটাকে উপরে লিখি আর 2টা হাত যদি এভাবে লিখি, লিখতে পারবো না? এভাবে কিন্তু অনেক জায়গায় লেখা থাকে। ঠিক আছে, ওকে। আবার অ্যালডিহাইডের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি? এটাকে তুমি উপরে দিয়ে দাও অক্সিজেন, হাইড্রোজেনটাকে এখানে, বাকি এই যে ফাঁকা হাত, দেখো ফাঁকা হাত মানে কার্বন বোঝাচ্ছে, কার্বন যুক্ত হতে পারে বা কার্বনের কোনো চেইন যুক্ত হতে পারে। বুঝতে পারছো? তাহলে দেখো কিটোনকে আমরা এভাবে দেখতে পাই না, অ্যালডিহাইডকে এভাবে দেখতে পাই। আরো একটা রূপে আমরা দেখতে পাই, কেমন সেটা আমরা আরেকভাবে দেখতে পাই, হচ্ছে এরকম ভাবে আমরা অনেক সময় দেখি যে কার্বন এই যে অক্সিজেন একসাথে লেখা আছে, কার্বনের এই পাশে একটা হাত এই পাশে একটা হাত, এই হাতটা কিন্তু অক্সিজেন না, এই হাতটা কার? কার্বনের। কিটোনকে আমরা এভাবেও দেখতে পারি। আবার অ্যালডিহাইডকে কিভাবে দেখা যায়? দেখো কার্বনের সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেনও আছে, CHO, আর বন্ডটা এখানে। এইভাবে আমরা অ্যালডিহাইডকে দেখতে পারি না? বোঝা গেছে? তাহলে পুরো স্ট্রাকচার এবং কি কি রূপে আমরা দেখতে পারি বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে কিটোন যখন 2টা হাতই কার্বন দিয়ে পূর্ণ, আর যখন একটা হাত কার্বন দিয়ে একটা হাত হাইড্রোজেন দিয়ে, তখন তার নাম কি? অ্যালডিহাইড। ওকে, পারবো আমরা? ওকে, চলো তাহলে নেক্সট আরেকটা কি শেখা যায় আমাদের সেটা একটু দেখে আসি। সেটা হচ্ছে দেখো আমাদের বইয়ে আছে কার্বক্সিলিক অ্যাসিড। সবাই জানো যে কার্বক্সিল এটা হচ্ছে বন্ড COOH, পড়ছো না? এটা স্ট্রাকচার কেমন? এটা এখন আমাদের লাগবে না, তাও একটু দেখাই দিই। এই যে, ঠিক আছে, এটা কি? কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা কোন শ্রেণীর? সরি, এটার নাম হচ্ছে কার্বক্সিল, আর এটা কোন শ্রেণীর? কার্বক্সিলিক অ্যাসিড, বা অনেক সময় এটাকে জৈব অ্যাসিড শ্রেণীও বলা হয়। ঠিক আছে, শ্রেণী হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু আমাদের কার্বোহাইড্রেট পড়তে গেলে লাগবে হচ্ছে এই 3টা, লাগবে হাইড্রক্সিল, কিটোন আর অ্যালডিহাইড। আচ্ছা, হাইড্রক্সিলকে আরেকটা নাম আমরা রাখতে পারি, সংক্ষিপ্ত নাম। এই হাইড্রক্সিলের আরেকটা ডাক নাম হচ্ছে হাইড্রক্সি। কি বলতে পারি এটাকে আমরা?
হাইড্রক্সিল। দেখো হাইড্রক্সিল, এই যে বন্ড OH এটাকে আমরা কি বলি? হাইড্রক্সি। আর এটা হচ্ছে কিটোন আর এটা অ্যালডিহাইড। ক্লিয়ার? এটাতে আমরা 3-4 মিনিট পরে আবার ফিরে আসব। তার আগে আমরা একটু কার্বোহাইড্রেট সম্পর্কে জানবো। ঠিক আছে, চলো তাহলে কার্বোহাইড্রেটটা লিখি। কার্বোহাইড্রেট কি সেটা একটু লিখি। কার্বোহাইড্রেট দেখো, যদি আমি শুরু থেকে ইংলিশে লিখি তাহলে কি হবে? কার্বো, তারপর হাইড্রেট। তাহলে দেখো তো কার্বোহাইড্রেট শব্দের মধ্যে কয়টা অংশ আছে? 2টা, কার্বো এবং হাইড্রেট। তাহলে কার্বো এই শব্দটা আসছে কি থেকে? কার্বন থেকে। আচ্ছা, এই হাইড্রেট এই শব্দটা কিভাবে আসছে? এটা আসছে হচ্ছে, দেখো আগে তার আগে জানতে হবে হাইড্রো মানে কি। বলো, হাইড্রো মানে কি? হাইড্রো পানি। হাইড্রো মানে কি? পানি। হাইড্রো মানে হচ্ছে পানি। আমরা আর কি বলতে পানিকে? জল। আচ্ছা, এই হাইড্রোর সাথে যদি কোনো কিছু যুক্ত করে দিই আমরা, তাহলে হাইড্রো প্লাস মনে করো শান, তাহলে কি হয়ে যাবে? এটা হাইড্রেশন। হাইড্রেশন, তাহলে হাইড্রেশন মানে যুক্ত করলাম, যুক্ত করা, শান। তাহলে হাইড্রেশন মানে কি? পানি যুক্ত করা। এটা আমরা কোষ বিভাজনের মধ্যেও পড়ছিলাম না? হাইড্রেশন, জলযোজন, ডিহাইড্রেশন, জলবিয়োজন। পানি যুক্ত করা। পানির জায়গায় আমরা আর কি বলতে পারি? জল। জল মানেও তো পানি, তাই না? তাহলে পানি যুক্ত করা বা বলা যায় কি? জল যুক্ত করা। এখন জল যুক্ত করাকে বাংলায় সংক্ষেপে লেখা হয় জলায়ন। কি লেখা হয়? জলায়ন। তাহলে আমরা এটা বলতে পারি যে হাইড্রেট কোন জায়গা থেকে আসছে? হাইড্রেশন। তাহলে দেখো কার্বনের কি? হাইড্রেশন। তাহলে আমরা কি লিখতে পারি বাংলায়? যে কার্বনের কি? জলায়ন। মানে কার্বনের সাথে কে যুক্ত হবে? পানি যুক্ত হবে। ওকে, তাহলে কার্বোহাইড্রেট মানে কি? কার্বনের জলায়ন। এটাকে, এই নামটা মেইনলি আসছে হচ্ছে হাইড্রেটস অফ কার্বন থেকে। হাইড্রেটস অফ কার্বন, এই জন্য এর নাম কি হয়েছে? কার্বোহাইড্রেট। ওকে, এখন একটা একটা করে যদি আমরা যোগ করি, চিন্তা করি, তাহলে কেমন হবে দেখো। ধরো একটা কার্বন আমরা আঁকাই। কার্বন সাথে কি যুক্ত হবে? পানি। কার্বনের সাথে পানি যুক্ত হইলেই তো কার্বনের জলায়ন হচ্ছে, তাই না? তাহলে কার্বন, তাহলে কি কি মৌল আছে এখানে দেখো তো? CH আর O, CH2O। আচ্ছা, এই যৌগটার দিকে লক্ষ্য করো। কার্বন এখানে কয়টা কার্বন আছে? একটা। কয়টা হাইড্রোজেন আছে? 2টা। কয়টা অক্সিজেন আছে? একটা। আমি যদি বলি এখানে যে কার্বন টু হাইড্রোজেন টু অক্সিজেন অনুপাত কত হবে? দেখো কার্বন কত? 1। হাইড্রোজেন কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 1। তাহলে বলতো এই ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত? 1:2:1, তাই না? ক্লিয়ার সবার কাছে? 1:2:1। ওকে, এখন দেখো যদি আমরা এখানে খেয়াল করি, তাহলে এই যে জিনিসটা আমরা বের করলাম যে অনুপাত, এই অনুপাতটা নর্মালি মনে রাখবা কার্বোহাইড্রেট জাতীয় যৌগের ক্ষেত্রে ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট জাতীয় যৌগে কোন অনুপাত থাকে? মানে কার্বোহাইড্রেট জাতীয় যৌগে কোন অনুপাত থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত হয়? 1:2:1। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই তাহলে দেখি একটু কেমন হয়। সবাই একটু শিটে যাও, আমি দেখাই দিচ্ছি কি কি আমাদের পড়তে হবে। সংজ্ঞাটা আমরা পরে পড়বো, কারণ সংজ্ঞার মধ্যে অনেক কথা আছে যেগুলো আমাদের একটু পরে শিখতে হবে। তো পরে অংশে চলে আসি আমরা। কি লেখা দেখো, সাধারণভাবে এরা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন নিয়ে গঠিত, যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত কত? 1:2:1। তবে সবসময় এটি খাটে? সবসময় এই সিস্টেমটা খাটে না। কেন ভাইয়া? উদাহরণ দেন। যেমন মনে করো সুক্রোজ। সুক্রোজ একটা কার্বোহাইড্রেট হলেও এতে অনুপাত 1:2:1 হয় না। কেন হয় না? দেখো তোমাদের শিটে লেখা আছে, এটা নিচে লেখা আছে, আমি আঁকায় বোঝাই দিচ্ছি। নিচে লেখা আছে, তোমাদের লেখার দরকার নেই। দেখো সুক্রোজ এটা তৈরি হয় গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে। সবাই গ্লুকোজ চিনি আমরা। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। আচ্ছা, ফ্রুক্টোজ গ্লুকোজের যমজ ভাই হচ্ছে ফ্রুক্টোজ। গ্লুকোজের যমজ ভাইকে ফ্রুক্টোজ, যেগুলো ডিটেলস আমরা পরে আবার শিখবো। এটার সংকেত কি? তাহলে যমজ যেহেতু কি হবে? C6H12O6। সেম সেম, তাই না? আচ্ছা, এই দুজনকে যুক্ত করলে কি তৈরি হয়? সুক্রোজ। এখন প্রশ্ন হচ্ছে সুক্রোজ কি? আমরা সবাই জানি, সবাই চিনি, তাই না? সবাই চিনি, সেটা আসলে কি? চিনি। তাহলে সুক্রোজ আসলে চিনি। আমরা সুগার মানে কি জানি?
চিনি। কিন্তু এই কোষ রসায়নের মধ্যে মনে রাখবা সুগার মানে চিনি না, সুগার মানে চিনি না, সুগার মানে কার্বোহাইড্রেট বোঝায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে চিনির নাম কি? চিনির রাসায়নিক নাম কি? সুক্রোজ। যেই সুক্রোজটা তৈরি হয় কোন কোন যৌগ মিলে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। কোন কোন যৌগ মিলে? গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ঠিক আছে ইমরান, দাঁড়াও তো ভাই, তাহলে এবার বলো। তাহলে এই দুটো যখন যুক্ত হবে তখন যৌগটা কি হবে? দেখো সি তাহলে কি হবে? 12। গুড। এইচ কয়টা আছে? এইচ 12 আর কত? 24। আর অক্সিজেন কয়টা হবে? 6 আর 6 কত? 12, তাই না? আচ্ছা প্রথমে ভাই বললাম এটা তো মানে না, এখন তুমি দেখো মিলায় দেখো যে 1:2:1 হয় কিনা। 1:2:1 হয়েছে না? 12 24 12 বসো। তাহলে এই ক্ষেত্রে আসলে এই যৌগটা, এই যে স্ট্রাকচার আমরা লিখলাম, এটা কি আসলে সুক্রোজের সংকেত? যখন এরা দুজন যুক্ত হয়, যুক্ত হওয়ার সময় এমনি এমনি যুক্ত হয় না, নিজেদের মধ্যে থেকে কিছু জিনিস ত্যাগ করতে হয়, কিছু বিলাই দিতে হয়। এই দুজন মিলে এখান থেকে এক অণু পানি বের করে দেয়। কি বের করে দেয়? এক অণু পানি। পানি কি? H2O, তাই না? এখন দেখো H2O, এই H এখান থেকে কয়টা চলে যাবে? 2টা। আর অক্সিজেন এখান থেকে কয়টা চলে যাবে? 1টা। তো যদি চলে যায় তখন এদের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন কয়টা হয়ে যাবে? H কয়টা হয়ে যাবে? 22। H কয়টা হবে? 22। ও কয়টা হয়ে যাবে? 11। তাহলে দেখো তখন তার সংকেত কি হয়ে যাবে? C12 H22 O11। সাথে কে তৈরি হবে? একটা পানি। তার মানে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যুক্ত হয়ে কাকে তৈরি করছে? সুক্রোজ। যেহেতু এটা একটা কার্বোহাইড্রেট, এটাও একটা কার্বোহাইড্রেট, তার মানে মাস্ট বি এটাও একটা কি হবে? কার্বোহাইড্রেট। কিন্তু এর কি অনুপাত অনিশ্চয়তার সঙ্গে মিলতেছে? বোঝা গেছে? তাহলে সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, কিন্তু অনুপাত কি মিলছে? অনেক সময় অনেক কার্বোহাইড্রেট হবে কিন্তু অনুপাত মিলবে না, তারপরে তারা কি? কার্বোহাইড্রেট। ক্লিয়ার? আচ্ছা গুড। এবার আসো আরেকটা জিনিস আমরা পড়ে আসি, সেটা হচ্ছে যেমন ধরো অনেক যৌগ আছে, যেমন দেখো ফর্মালডিহাইড, এই CHO, তুমি যদি হিসাব করো এখানে দেখবা CHO অনুপাত 1:1 হয়, কিন্তু তারপরেও এটা কিন্তু কার্বোহাইড্রেট না। অ্যাসিটিক অ্যাসিড CH3CH অনুপাত এটা, কিন্তু এটা অ্যাসিটিক অ্যাসিড কি কার্বোহাইড্রেট না। তার মানে আবার 1:1 অনুপাত হইলেই যে কার্বোহাইড্রেট হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? বুঝলাম, আমরা ব্যতিক্রমগুলো বুঝে ফেলছি। এবার চলো এখন আমরা যেটা শিখবো বৈশিষ্ট্য আমরা পরে শিখবো। এখন আমাদের যেটা একটু আগে বললাম না, 2টা লাইন পড়াইছিলাম, সেগুলো এখন আমরা আবার ফিরে যাব এবং কার্বোহাইড্রেটের বেসিকটা আমরা এখন শিখে ফেলবো। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবা কার্বোহাইড্রেট কারা, তুমি কিভাবে চিনবা, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো শুরু করি। আবার এটা একটু রিভিশন দিয়ে ফেলি আমরা। তাহলে আমরা কি কি দেখছিলাম একটু আগে? হাইড্রক্সিল বন্ড OH, অ্যালকোহল। কার্বনিলের মধ্যে ছিল কি? কিটোন আর অ্যালডিহাইড। 2টা কার্বন থাকলে কি হয়ে যায়? কার্বনিলের মধ্যে 2টা হাত কার্বন দিয়ে পূর্ণ, সেটা হচ্ছে কিটোন, আর 1টা হাত কার্বন দিয়ে পূর্ণ, সে হচ্ছে অ্যালডিহাইড। ওকে এখন চলো আমরা যৌগ শিখবো। হ্যাঁ ধরো আমি একটা যৌগ যদি তোমাকে লিখি এখন। ওকে মনে করো একটা যৌগ 3টা কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে? প্রতিটা কার্বনের কয়টা করে হাত? 4টা করে হাত, ঠিক আছে? এখন যদি আমি এই হাতগুলাকে হাইড্রোজেন দিয়ে, এটা কি দেখা যাচ্ছে কালারটা? দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ? হাইড্রোজেন দিয়ে যদি পূর্ণ করি তাহলে দেখো এইখানে কি তুমি কোনো মূলক দেখতে পাচ্ছ? OH বা CHO বা কিটোন কেউ দেখা যাচ্ছে? বা অ্যাসিড কেউ নাই। তাহলে এটা কি কোনো যৌগ হবে? হবে। কিন্তু কিভাবে হবে? তোমরা পড়েছো, সবাই পড়ে আসছো, অ্যালকেন পড়ছি না আমরা? অ্যালকেন হইতে গেলে কি থাকতে হয়? এখানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, সেগুলো কি? অ্যালকেন। তোমাদের মনে আছে অ্যালকিনের কথা? অ্যালকিন কি? যখন কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে তখন কি? অ্যালকিন। বাকি হাতগুলো তো পূর্ণ থাকবে, এটা আর আমার আঁকানোর দরকার নাই। দেখো আর অ্যালকাইনের কথা কি হবে? কার্বন কার্বন কত বন্ধন থাকবে? 3 বন্ধন যদি থাকে তখন সেটা কি হবে? অ্যালকাইন। যাই হোক, কিন্তু এই ক্ষেত্রে তাহলে এটা কি দ্বিবন্ধন আছে নাকি ত্রিবন্ধন আছে? কি বলে? প্রথম বন্ধন, মানে এক বন্ধন আছে। তো এটা কি কোন জাতীয় যৌগ? অ্যালকেন। ওকে এখন মনে করো এই অ্যালকেনটাকেই, এখানে তাকাও সবাই, সাইডে সরাই রাখি। দেখো এটাকে আমরা একটা কাজ করি, এখানে একটা মূলক আঁকায় ফেলি। ধরো এটা মুছে এই কার্বনের অ্যালডিহাইড মূলক আঁকায় ফেলি। ভাই অ্যালডিহাইড মূলক কেমন হবে একটু দেখো, সবাই তো জানি আমরা অ্যালডিহাইড কেমন হবে। এই যে তাহলে দেখো কার্বন এখানে একটা আছে, তাহলে অক্সিজেন, আর এখানে একটা কি দিয়ে দিব? হাইড্রোজেন। তাহলে এইটুকু কি মূলক হয়ে গেল? অ্যালডিহাইড। তাহলে এই যৌগটা এখন কি যৌগ হয়ে গেছে?
অ্যালডিহাইড জাতীয় যৌগ। বোঝা গেছে? তাহলে সবাই তাকাও এদিকে, এই যৌগের মধ্যে কোন মূলক আছে? এই জায়গাতে অ্যালডিহাইড আছে। সো এটা কি যৌগ হয়ে গেছে? কি যৌগ হয়ে গেছে? অ্যালডিহাইড যৌগ হয়ে গেছে। এই পুরো যৌগটার নাম কি হয়ে যাবে? অ্যালডিহাইড জাতীয় যৌগ। ওকে, এবার চলো আমরা এবার আরেকটা যৌগ আঁকাই, যেটা হচ্ছে কিটোন আঁকাই। আসো, কিটোন মূলকে কয়টা কার্বন থাকে? দুই সাইডে দুইটা। তাহলে এই মূলকটাই মাঝখানে হবে। সরি, দেখো এই মূলকটা এই মাঝ বরাবর হবে, অক্সিজেনটা। তাহলে এই কিটোন, তাহলে এই কয়টা হাত ফাঁকা? তিনটা। এর কয়টা হাত ফাঁকা? এর কোনো হাত কি ফাঁকা আছে? তাহলে এই হাতগুলো যদি আমরা এখন হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিই, তাহলে এটা কোন জাতীয় যৌগ হয়ে যাবে? কিটোন জাতীয় যৌগ। কারণ এর মধ্যে কি আছে? এর মধ্যে হচ্ছে কিটোন মূলকটা আছে। কোন মূলক আছে? ওইটা পাশে লিখে দিই সবগুলা। তাহলে এই যৌগে আছে হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটা কি জাতীয় যৌগ? অ্যালডিহাইড। এই যৌগে কি আছে? কিটোন। সো এটা কি জাতীয় যৌগ? কিটোন যৌগ। তাহলে এটা অ্যালডিহাইড যৌগ, এটা কি যৌগ? কিটোন। সবার কাছে কি ক্লিয়ার? ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, গুড। এবার আমরা একটা কাজ করব। এমন কি হতে পারে একটা যৌগের মধ্যে একাধিক মূলক চলে আসছে? সেটা যদি হয় তাহলে সেটা কেমন হয় সেটাই আমি এখন দেখাবো। ধরি এই মূলক, এটা এই যৌগটার দিকে তাকাও। অ্যালকোহলের কার্যকরী মূলক OH না, হাইড্রক্সিল। ধরো একটা কাজ করি, আমি এখানে হাইড্রোজেনটা উঠাই দিয়ে এখানে OH দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কোন মূলক? মানে অ্যালকোহল হতে পারে এই যৌগটা। দেখো তাহলে এই যৌগের মধ্যে কোন কোন মূলক দেখতে পাচ্ছি আমরা? অ্যালডিহাইডও দেখতে পাচ্ছি, অ্যালকোহল দেখতে পাচ্ছি। তাহলে ভাই এই যৌগটা আসলে কি জাতীয় যৌগ? অ্যালকোহল জাতীয় নাকি অ্যালডিহাইড জাতীয়? কোশ্চেন আসবে না? তুমি বলতে পারো, একজন বলবে মনে করো অ্যালকোহল, একজন বলবে অ্যালডিহাইড, বলতে পারো না? আবার মনে করো, ধরো আমি এই পাশে একই কাজ করলাম, এখানে কি করলাম? এখানে হচ্ছে OH দিয়ে দিলাম। তো তখন প্রশ্ন হবে এটা কি কিটোন জাতীয় যৌগ নাকি অ্যালকোহল জাতীয় যৌগ? প্রশ্ন আসবে না? তাহলে একই যৌগের মধ্যে একাধিক যৌগমূলক থাকতে, মানে কার্যকরী মূলক থাকতে পারে। তো সেক্ষেত্রে তারা কোন জাতীয় যৌগ সেটা কিসের উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে ওদের সক্রিয়তার উপরে। খেয়াল করো, কে সবচেয়ে বেশি সুপিরিয়র, পাওয়ারফুল? সেটা হচ্ছে COOH, ঠিক আছে, কার্বক্সিলিক। তারপরে কে আছে পাওয়ারফুল? কিটোন। তারপরে কে পাওয়ারফুল? অ্যালডিহাইড। তারপরে কে পাওয়ারফুল? OH। তার মানে দেখো, খেয়াল করো, যদি আমি পাওয়ারফুল দেখি, সবচেয়ে বেশি পাওয়ারফুল কে? COOH। এটা কি? এটা হচ্ছে কিটোন, তাই না? আর এটা কি? অ্যালডিহাইড। তাহলে দেখো, যদি কোনো যৌগ, এটা হচ্ছে অ্যালকোহল, যদি কোনো যৌগের মধ্যে অ্যালকোহলও আছে কিটোনও আছে, তো সেই যৌগটা কোন জাতীয় যৌগ হবে? কিটোন। কারণ কে পাওয়ারফুল? কিটোন জাতীয়। কোন যৌগে অ্যালকোহলও আছে অ্যালডিহাইডও আছে, তাহলে সে কি জাতীয় যৌগ হবে? অ্যালডিহাইড জাতীয়। তাহলে এই যৌগটার দিকে, দুইটা দিক থেকে খেয়াল করো, তুমি এবার বুঝতে পারবা। তাহলে এই যৌগের মধ্যে একাধিক মূলক আছে, অ্যালডিহাইডও আছে অ্যালকোহলও আছে, কিন্তু পাওয়ারফুল কে? অ্যালডিহাইড। তাহলে কি জাতীয় যৌগ হবে? অ্যালডিহাইড। ক্লিয়ার? বুঝছো? এই যৌগের মধ্যে অ্যালকোহলও আছে, অ্যালকোহলের মূলকও আছে, কিটোনও আছে, কিন্তু এটা কি জাতীয় যৌগ হবে? কিটোন জাতীয় যৌগ হবে। বোঝা গেছে? এটা কি যৌগ? অ্যালডিহাইড যৌগ। এটা কি যৌগ? কিটোন যৌগ। ওকে, বুঝছো সবাই? এবার আসো, তাহলে ভাইয়া যদি এটা অ্যালডিহাইড যৌগ হয়, তখন তাহলে আমরা OH গুলোকে কি নামে ডাকবো? নাম দিতে হবে না? এখন যদি আমরা একটু ফিরে যাই, প্রথমে আমরা লিখেছিলাম যে, বলো তোমরা মনে করে বলো তো, OH কে আমরা কি লিখেছিলাম? ওর নাম কি ছিল? হাইড্রক্সিল। আর ডাক নামে কি রাখবো আমরা? হাইড্রক্সি। তাহলে দেখো, যখন এরা অ্যালডিহাইড যৌগ হবে কিন্তু OH এই মূলকটা আছে, তখন এর নাম কি হয়ে যাবে? হাইড্রক্সি। তাহলে এর নাম কি হয়ে যাবে? এগুলোর নাম কি? হাইড্রক্সি। ক্লিয়ার সবার কাছে? এদেরকে আমরা কি নামে ডাকবো? হাইড্রক্সি। ওকে, ডান। এবার আসো, একটা কার্বোহাইড্রেট যৌগ হতে গেলে কি কি থাকতে হবে সেটা আমরা একটু শিখি। শিখলে আমাদের ওই অংশটা পড়া হয়ে যাচ্ছে পুরোটা। দেখো, একটা কার্বোহাইড্রেট কখন হবে, তার কি কি থাকতে হয়? একটা কার্বোহাইড্রেট যৌগ হতে গেলে দুইটা জিনিস মেইনলি থাকতে হয়। প্রথম জিনিসটা হচ্ছে এই OH, মানে এটার নাম কি? হাইড্রক্সি। কি থাকতে হয়? হাইড্রক্সি থাকতে হয়। এখন ভাই কয়টা হাইড্রক্সি থাকতে হয়? একাধিক, অনেক হাইড্রক্সি থাকতে হয়। অনেককে আমরা কি বলি? পলি। তাহলে বলতো, একটা কার্বোহাইড্রেট হতে গেলে
কতগুলা হাইড্রক্সি থাকতে হবে? পলিহাইড্রক্সি। একটা হাইড্রক্সি থাকলে হবে? একাধিক থাকতে হবে। ওকে, চলে আসো এবার। আর কি থাকতে হবে ভাইয়া? আর একটা জিনিস অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড এবং কিটোন দুইটা থাকতে হবে না, এদের যে কোনো একজন থাকলেই হবে। তার মানে অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড অথবা কিটোন। তার মানে খেয়াল করো, একটা কার্বোহাইড্রেট কখন হবে? যদি সেই যৌগের মধ্যে কি থাকে? পলিহাইড্রক্সি, এবং অবশ্যই কি থাকতে হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। বোঝা গেছে? যে কোনো একজন থাকতে হবে। ওকে, তাহলে খেয়াল করো সবাই এই যৌগের দিকে তাকাই আমরা। তাহলে সুন্দর করে বলে ফেলো এই যৌগটা। এর মধ্যে অ্যালডিহাইড আছে, হাইড্রক্সি আছে, অবশ্যই এটা কি হবে? কার্বোহাইড্রেট হবে। হবে? হবে। কেন হবে না বলো? ওএইচ কয়টা আছে? একটা আছে। একটা ওএইচ থাকলে হবে? পলি থাকতে হবে। তাহলে অবশ্যই এখানে কি থাকতে হবে? আরেকটা তুমি ওএইচ দিয়ে দাও। আচ্ছা, ওএইচ ডান পাশে দিলে ওএইচ, আর বাম পাশে দিলে আবার এভাবে ওএইচ কেন লিখতে হবে বলো তো? কারণ ওএইচ এর স্ট্রাকচার কেমন ছিল? ও এইচ, মানে এই বন্ধনটা ফাঁকাকার, হাত ফাঁকাকার অক্সিজেনের। তার মানে যদি আমি এটা এই পাশে দিব তখন অক্সিজেনের হাতটা এখানে কানেক্টেড হয়ে যাচ্ছে। বাট আমি যদি এখানে এভাবে লিখি, যে মনে করো এখানে লিখলাম কি এইচ আর ও, তাহলে মনে হচ্ছে কি হাইড্রোজেনের হাত দিয়ে কার্বনের সাথে সে যুক্ত আছে, কিন্তু হাইড্রোজেনের কি এতগুলো হাত আছে? তাহলে এটা স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে হচ্ছে এই অক্সিজেনের হাতের সাথে যুক্ত, হাইড্রোজেনের সাথে যুক্ত। বুঝতে পারছো? তাহলে এভাবে না লিখে আমরা সংক্ষেপে কি লিখি? ওএইচ। সংক্ষেপে এখানে কি লিখবো? ও সরি ওএইচ। ওকে, যাই হোক, তাহলে দেখো এখানে হাইড্রক্সি, একাধিক হাইড্রক্সি আছে না? তাহলে এটাকে আমরা, এই যৌগটাকে আমরা কি বলে ফেলতে পারি দেখো তো? হাইড্রক্সি, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। আচ্ছা, এই যৌগটাকে কি আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো? কেন? আমরা এখানে কয়টা হাইড্রক্সি আছে? একটা। হাইড্রক্সি কয়টা থাকতে হবে? একাধিক। সো আমরা যদি এখানে আরেকটা হাইড্রক্সি দিই তখন আমরা কি বলতে পারি এটাকে? পলিহাইড্রক্সি কিটোন। তার মানে এই যৌগটা এতক্ষণ কিন্তু কার্বোহাইড্রেট ছিল না। হ্যাঁ, অ্যালডিহাইড ছিল, কিটোন ছিল, কিন্তু কার্বোহাইড্রেট হতে গেলে কি লাগবে? পলিহাইড্রক্সি। এখন কি এর পলিহাইড্রক্সি হয়েছে, তাহলে এটাকে কার্বোহাইড্রেট বলতে পারবো যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। শুনছো ভাইয়া তুমি? আর এটা কি? পলিহাইড্রক্সি কিটোন। তাহলে হাইড্রক্সি একাধিক আছে। সবার কাছে কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। বুঝছো সবাই? ওকে, আমি নেগেটিভ নেগেটিভ করে কিন্তু আগাইছি যে এটা হবে হবে না এভাবে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ভাইয়া কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা কি হবে? কার্বোহাইড্রেটের মধ্যে পলিহাইড্রক্সি আছে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড হতে পারে, অথবা কি হতে পারে? পলিহাইড্রক্সি কিটোন। অথবা এই যৌগ থেকে যদি কোনো যৌগ তৈরি হয় তাহলে ওরাও সবাই কি হবে? কার্বোহাইড্রেটই হবে। মানে কার্বোহাইড্রেট থেকে যদি কোনো যৌগ তৈরি হয় সেগুলোকে আমরা কি বলবো? কার্বোহাইড্রেট বলবো। সো খেয়াল করো, তাহলে সংজ্ঞাটা সবাই বের করে ফেলি। তাহলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, এই নামটা খেয়াল করো, পলিহাইড্রক্সি। এবার সবাই কি বুঝতে পারছো এই শব্দটা? পলিহাইড্রক্সি অ্যালডিহাইডরা সবাই কি? কার্বোহাইড্রেট। আবার পলিহাইড্রক্সি কিটোন, এরাও সবাই কি? কার্বোহাইড্রেট। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কার্বোহাইড্রেট, পলিহাইড্রক্সি কিটোন কার্বোহাইড্রেট। এবং কারা? এবং তাদের জাতক, মানে ওদের থেকে যারা উৎপন্ন হয় ডেরিভেটিভস, তাদেরকে আমরা কি বলি? কার্বোহাইড্রেট। ক্লিয়ার? তাহলে কি হবে? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রক্সি কিটোন, এবং তাদের জাতক, মানে তাদের থেকে উৎপন্ন অন্যগুলোকে কি বলা হবে? কার্বোহাইড্রেট বলা হবে। হ্যাঁ পারে, আছে। আমরা এখনো পুরোপুরি আমরা যাবো এটাতে, পুরোপুরি স্ট্রাকচার তো এখনো আমরা কিছু শিখি নাই, জাস্ট ভূমিকা, যে কার্বোহাইড্রেট হতে গেলে কি লাগবে, এই দুটো লাইন শেখানোর জন্য আমি এগুলো পড়াইছি। ওকে, ক্লিয়ার? এবার চলো তাহলে একটা ছোট জিনিস আমাদের পড়তে হবে। এখন পড়বো হচ্ছে কার্বোহাইড্রেটের প্রকারভেদ। পরের পেজে দেখো কার্বোহাইড্রেটের প্রকারভেদ লেখা আছে। দেখো, কার্বোহাইড্রেট প্রকারভেদের মধ্যে সবাই দেখো, যে কোনো কিছু শ্রেণী বিভাগ বা প্রকারভেদ করা হয় কোনো কিছুর ভিত্তিতে বা বেসিসে। মনে রাখবা, কোনো কিছু শ্রেণী বিভাগ করা হয় কোনো কিছুর ভিত্তিতে বা বেসিসে। এটা কি সবাই বুঝো না, যে কোনো কিছুর ভিত্তিতে কোনো কিছু শ্রেণী বিভাগ করা হয়? মনে করো যে এখানে আমি ভাগ করি যে চশমা পরা আছে আর চশমা পরা নাই, ভিত্তিটা কি? চশমা পরা, তাই না? তো
মিষ্টি নাকি মিষ্টি না, তার ভিত্তিতে কয় প্রকার ভাগ করা যায়? 2 ভাগে। কি কি আছে দেখো, তোমরা এটা পড়েছো আগেও, যে বাংলায় বললো শর্করা অশর্করা, বাট ইংলিশটা আমরা পড়বো সুগার। লিখে রাখো নিচে, এই ইংলিশ লেখা আছে সুগার, আর এটা কি হবে? নন সুগার। তাহলে স্বাদের ভিত্তিতে কয় প্রকার? 2 প্রকার। কি কি? সুগার, নন সুগার। সুগারটা হচ্ছে স্বাদে মিষ্টি, পজিটিভ। সুগার মানে কি? পজিটিভ। আর নন সুগার কি? নন, তার মানে সেটা কি? নেগেটিভ। তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা কি? নেগেটিভ। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে বলতো? মিষ্টি, দানাদার, দ্রবণীয়। কি কি আছে? মিষ্টি, দানাদার, দ্রবণীয়। তাহলে নেগেটিভ যেহেতু, সবগুলো বৈশিষ্ট্য কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। বাংলা শব্দ নেগেটিভ করতে গেলে কি বসাইতে হয়? অ বসাইতে হলে কি হবে? অমিষ্টি, অদানাদার, অদ্রবণীয়। ঠিক আছে, পারবা? এখন এগুলো আরো পরে আবারও রিভিশন হবে। তো উদাহরণ খেয়াল করো, উদাহরণ কি দেওয়া আছে? শর্করা উদাহরণ দেওয়া আছে, বা সুগার হচ্ছে গ্লুকোজ, আর নন সুগার কি দেওয়া আছে? স্টার্চ। আরো অনেকগুলো আছে, কিন্তু আমরা তো এখন নামটাম জানি না। জাস্ট এই গ্লুকোজের স্ট্রাকচার আমরা পড়বো, স্টার্চের স্ট্রাকচার পড়বো, বুঝছো? কিভাবে কত কিছু আছে সেটা বোঝাই দিব। এখন জাস্ট উদাহরণগুলো একটু নাম পড়লেই হচ্ছে। কার্যকরী মূলকের ভিত্তিতে খেয়াল করো, যদি অ্যালডিহাইড থাকে তখন তার নাম কি হবে? অ্যালডোজ। মানে একেবারে নামের কি ওজ আছে, দেখো গ্লুকোজের নামগুলোতে কি আছে? গ্লুকোজ, ফ্রুক্টোজ। কার্বোহাইড্রেট নামগুলোতে সুক্রোজ। লাস্টে কি আছে? তাহলে অ্যালডিহাইড যার থাকবে তার নাম কি? অ্যালডোজ। আর যার কিটোন থাকবে তার নাম কি? কিটোজ। বুঝছো? ওকে, এখন বলছিলাম তোমাদের একটু আগে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি যমজ ভাই না? পার্থক্য কোথায়? গ্লুকোজ এই অ্যালডিহাইড থাকে আর ফ্রুক্টোজে কিটোন থাকে। ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোজ। গ্লুকোজ ফ্রুক্টোজের পার্থক্য আমাদের বইয়ে অনেকগুলো আছে, আমরা পড়বো সব পরে। বিজারণ ক্ষমতার ভিত্তিতে আপাতত দরকার নাই। বিজারক আর অবিজারক কেন? যাদের মুক্ত অ্যালডিহাইড এবং কিটোন যদি মুক্ত থাকে তখন সেটা হয় বিজারক। তারা বিজারণ বিক্রিয়া, মানে তারা জারণ বিজারণ বিক্রিয়াতে অংশগ্রহণ করে। সেটা কিভাবে হয় সেটা পরে শিখবো। আমাদের মেইন জিনিসটা হচ্ছে এই পাশে দেখো আছে, এটা দিয়ে আমাদের পড়ার শুরু। সেটা হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেট কয় প্রকার? 4 প্রকার। কি কি নামগুলো পড়ো? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। হ্যাঁ, সবার নামের শেষে কি আছে? স্যাকারাইড, 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 তাই না? তাহলে চলে আসি আমরা। মোনো মানে কি? 1, 1। ডাই মানে কি? 2। হ্যাঁ, পলি মানে কি? বহু। পলি মানে বহু বা অসংখ্য, তাই না? ভাই অলিগো মানে কি জানো? অলিগো মানে কি? অলিগো, অলিগো মানে অল্প অল্প। অলিগো মানে হচ্ছে কম কম। ওকে, তাহলে দেখো মোনো হচ্ছে 1, ডাই কি? 2, অলিগো মানে কম কম, পলি মানে হচ্ছে বহু। এখন এটা যদি আমরা শিখতে চাই তাহলে খেয়াল করো, তাহলে কি কি ছিল আমাদের কার্বোহাইড্রেট? প্রথমটার নাম কি? মনোস্যাকারাইড। ওকে, দেখো মনোস্যাকারাইড, তারপর এটার নাম কি? ডাইস্যাকারাইড, তারপর অলিগো, তারপর পলি। ওকে, তাহলে দেখো, তাহলে ডাই, তারপর অলিগো, এরপর পলি। একটু খেয়াল করো ভালো করে, মনে রাখবা এই যে মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডের মনো মানে কি? 1, ডাই মানে কি? 2, আর পলির ক্ষেত্রে এর মানে আমরা শিখছি, কিন্তু এখন আমরা জানবো যে এরা আবার কি দিয়ে তৈরি হয়। দেখো, একটা মনোস্যাকারাইড তৈরি হয়, মনে রাখবা, একটি মনোস্যাকারাইড দিয়ে। কি বললেন ভাইয়া? ঠিকই তো বলছি। মনোস্যাকারাইড, একটা মনোস্যাকারাইড তৈরি হয় কয়টা মনোস্যাকারাইড দিয়ে? একটা মনোস্যাকারাইড দিয়ে। গুড। তাহলে একটা মনোস্যাকারাইড তৈরি হয় হচ্ছে একটা মনোস্যাকারাইড। তাহলে ভাইয়া ডাই মানে কি? 2। তাহলে বলতো ডাইস্যাকারাইড তৈরি হয় কয়টা মনোস্যাকারাইড দিয়ে? 2টা। গুড। এবার আসো, এই যে পলি, এটা সংখ্যাটা হচ্ছে 10+, মানে 10-এর বেশি। তাহলে 10-এর বেশি কি লাগবে? কোন স্যাকারাইড? 10-এর বেশি মনোস্যাকারাইড যদি কোনো কিছু তৈরি হয় তখন তাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। ক্লিয়ার? তাহলে মনোস্যাকারাইড কয়টা মনোস্যাকারাইড তৈরি হয় বলো? হলো একটা। ডাইস্যাকারাইড 2টা মনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড তাহলে কয়টা হবে? খেয়াল করো, এই জায়গা 10-এর বেশি, তাহলে এটা কত হবে? অলিগো 3 থেকে 10টি কি মনোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড তৈরি হবে হচ্ছে 3 থেকে 10টা কি দিয়ে?
মনোস্যাকারাইড দিয়ে। তার মানে যদি আমরা দেখি এখানে সবকিছুই আসলে তৈরি হচ্ছে কি দিয়ে? মনোস্যাকারাইড দিয়ে। তার মানে আমরা এটা বুঝতে পারলাম মনোস্যাকারাইড তৈরি হয় মনোস্যাকারাইড দিয়ে, ডাইস্যাকারাইড তৈরি হয় মনোস্যাকারাইড দিয়ে, অলিগোস্যাকারাইড তৈরি হয় মনোস্যাকারাইড দিয়ে, পলিস্যাকারাইড তৈরি হয় মনোস্যাকারাইড। সবকিছুর একক কি? মনোস্যাকারাইড। বুঝছো? তাহলে বলতো এই যে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের একক কে? মনোস্যাকারাইড। সবার কাছে কি এখন ক্লিয়ার? তাহলে কার্বোহাইড্রেটের একক কে হবে? মনোস্যাকারাইড। গুড। তাহলে কার্বোহাইড্রেট একক হচ্ছে মনোস্যাকারাইড। এখন প্রশ্ন হচ্ছে ভাই মনোস্যাকারাইডের সংকেত কি? মনোস্যাকারাইডের সাধারণ একটা সংকেত আছে। মনোস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে, তার আগে আমাকে একটু বলতো যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত ছিল? এই 1:2:1 থিওরিটাকে মাথায় রাখতে হবে। দেখো 1:2:1। তাহলে যদি আমরা এই সংখ্যাটাকে n ধরি তাহলে আমরা কি বলতে পারি এটাকে? CnH2nOn। ঠিক আছে? তাহলে মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি? CnH2nOn। ওকে, এখন আমরা একটা কাজ করি, n এর মান একটু লিখি। n যদি 1 হয় মানে কার্বন সংখ্যা তখন কত? 1 না? তখন যৌগটা কি হবে? C1H2O1, তাই না? এগুলো হয় না কিন্তু আগে আমি লিখে দিই তারপরে বুঝাই দিব। n যদি 2 হয় তাহলে কি হবে? C2H4O2। তোমরা একটু বলো তো এবার কি হবে? আচ্ছা 1 মানে কি বলতো? মোনো। 2 এর নাম কি? ডাই। 3 কি? ট্রাই। 4 টেট্রা। 5 পেন্টা। 6 কি? মিশন হেক্সা, তাই না? 7 কি? হেপ্টা। 8 ও সরি 8 অক্টা, আমি ননা লিখে ফেলতেছি। ওকে 8 হচ্ছে অক্টা। 9 কি হবে? ননা। 10 দেখলাম মিল আছে না বাংলা নামের সাথে? 9 ননা 8 অক্টা আছে না? ওকে এবার চলে আসো, খেয়াল করো ভাই n এর n = যদি 3 হয় তাহলে কি হবে? বলে ফেলো C3H6O3। n = 4 হইলে C4H8O4। n = 5 হইলে C5H10O5। n = 6 হইলে C6H12O6। এই এটা পরিচিত মনে হচ্ছে? এটা কি বলো? এটার নাম কি? গ্লুকোজ। আচ্ছা গ্লুকোজ ফ্রুক্টোজ। যাই হোক 7 হলে কি হবে? C7H14O7। যাই হোক এভাবে সবগুলাই হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এদের নাম আমরা কিছু দিতে পারি কিনা। দেখো মনে করো 3 কি? ট্রাই না? তাহলে এই ট্রাইয়ের নাম কি হয়ে যাবে? ট্রায়োজ। যখন মনোস্যাকারাইডে 3টা কার্বন থাকবে তখন তার নাম কি? ট্রায়োজ। ভাইয়া 4টা কার্বন থাকলে নাম কি হবে? টেট্রোজ। 5টা কার্বন নাম হলে কি হবে? পেন্টাস। হলে কি হবে? এই এটাও তো পরিচিত মনে হচ্ছে। পেন্টোজ সুগার পড়ছি না আমরা? পেন্টোজ পড়ছি না? পেন্টোজ সুগার 5 কার্বন 19 কার্বন মনে আছে? একটা নাম বলো তো। রাইবোজ। এই রাইবোজের সংকেত কি দেখো তো? রাইবোজ। C5H10O5 না? আচ্ছা 6 হলে কি হবে? হেক্সোজ। 7 হেপ্টোজ। তার মানে এরকম। বোঝা গেছে? তাহলে খেয়াল করো ভালো করে দেখো। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি 1 আর 2 লিখলেন না, এটার কাহিনী কি? তাহলে দেখো মনোস্যাকারাইডকে আমরা আসলে ভাগ করতে পারি। মনোস্যাকারাইডের শ্রেণীবিভাগ কিসের ভিত্তিতে করা যায়? এখানে কার্বনের সংখ্যা আসলো না? এখানে আসছে কি? কার্বন সংখ্যা। তাহলে মনোস্যাকারাইডকে আমরা শ্রেণীবিভাগ করতে পারি কিসের উপরে? কার্বন সংখ্যার ভিত্তিতে। ভাগ করলে কি হবে? এই যে n = 8 n = 9 এভাবে অনেকগুলো হয়। ঠিক আছে? ওকে এবার চলে আসো, তাহলে কার্বন সংখ্যার ভিত্তিতে ভাগ করলে ভাই 1 আর 2 নিয়ে কি আছে সেটা একটু বলে দেন। এটা আমাদের আর 20 সেকেন্ড লাগবে শেষ করতে। এই 1 আর 2 কি মনোস্যাকারাইড বা 1 আর 2 কোনো কার্বোহাইড্রেট এটা হবে কিনা সেটা আমাদের ডিপেন্ড করবে। দেখো আমরা একটু আগে শিখেছি কার্বোহাইড্রেট হতে গেলে কোন কোন মূলক থাকতে হয়, কোনটা অথবা কোনটা বলো? কার্বোহাইড্রেট হতে গেলে কি লাগবে? কি অ্যালডিহাইড অথবা কিটোন। রিপিট করো সবাই, কি থাকতে হবে? অ্যালডিহাইড অথবা কিটোন। এখন খেয়াল করতে হবে উপরের দিকে যদি আমরা যাই আমরা দেখে আসছি। দেখো তো কিটোন যৌগ যদি আমরা বানাতে চাই, কিটোন এই যৌগটা হতে গেলে এইটার দুই পাশেই কি থাকতে হয়? কার্বন থাকতে হয় না? দেখো কিটোন যৌগে দুই পাশে কি থাকতে হয়? কার্বন। তার মানে কয়টা কার্বন হয়? 1 2 3।
তাহলে একটা কিটোন হইতে গেলে মিনিমাম কয়টা কার্বন হইতে হয়? 3টা। বুঝতে পারছো? তাহলে কিটোনই যদি না হয় তাহলে কি কার্বোহাইড্রেট হবে? তাহলে কার্বোহাইড্রেট কত নম্বর কার্বন থেকে শুরু হবে, মানে কয়টা কার্বন থেকে কার্বোহাইড্রেট যৌগ শুরু হবে? 3টা। কারণ কিটোন কয়টা যৌগ থেকে শুরু হয় মনে রাখবা। কিটোন এই যে যৌগটা যখন তোমরা জৈব রসায়ন পড়বা, মানে অর্গানিক কেমিস্ট্রি যখন তোমরা পড়া শুরু করবা, তখন যখন কিটোন পড়বা তখন বুঝতে পারবা কিটোন যৌগটা শুরুই হয় কয়টা কার্বন দিয়ে? 3টা। কেন? কারণ কিটোনের মাঝখানে যে বন্ড সিও আছে এটাকে ঠিকঠাক রাখতে গেলে এই দুই পাশেই কি থাকতে হয়? কার্বন। তো টোটাল মিনিমাম কয়টা কার্বন থাকতে হয়? মিনিমাম 3টা। মানে কিটোন হইতে গেলে সর্বনিম্ন কয়টা কার্বন বলে ফেলো? সর্বনিম্ন 3টা কার্বন লাগে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই ঠিক আছে মানলাম, ওকে, অ্যালডিহাইডের ক্ষেত্রে সর্বনিম্ন কয়টা লাগে তোমরা কি জানো? পড়ো নাই মনে, এখনো পড়ো নাই, সেটা জানো না। খেয়াল করো, অ্যালডিহাইড হতে গেলে, খেয়াল করো, অ্যালডিহাইড হইতে গেলে এর একটা দুইটা হাত তো ফাঁকা ছিল, তো অ্যালডিহাইড হইতে গেলে একটা হাতে কি লাগে? কার্বন, আরেকটা হাতে কি লাগে? হাইড্রোজেন। তাহলে অ্যালডিহাইড হইতে গেলে মিনিমাম কয়টা কার্বন লাগে? 1 2। তো 2টা কার্বন তো অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, হচ্ছে না? অ্যালডিহাইড শুরু হয় কয়টা কার্বন দিয়ে? মিনিমাম 2টা। আর কিটোন শুরু হয় মিনিমাম 3টা কার্বন দিয়ে। এখন অ্যালডিহাইডের 2টা কার্বনে হয়ে যাচ্ছে, কিন্তু সমস্যা কি? অ্যালডিহাইড যে 2টা কার্বনে হয়ে যায় তখন কতগুলো হাইড্রক্সি লাগে আমাদের? পলিহাইড্রক্সি, তাই না? তখন আবার তুমি পলিহাইড্রক্সি ইউজ করতে পারবা, ঝামেলা হয়ে যাবে। যাই হোক, এগুলো এত ডিটেলস এখন আর শেখা লাগবে না, খালি মনে রাখো কিটোন মিনিমাম কয়টা দিয়ে শুরু হয়? 3টা। তাই কার্বোহাইড্রেট যৌগ কয়টা দিয়ে শুরু হবে? 3টা দিয়ে, মনে থাকবে। তাহলে এই জন্য মনোস্যাকারাইড কয়টা থেকে শুরু হবে? 3 থেকে। ট্রায়োস থেকে শুরু হবে। এদের প্রত্যেকের উদাহরণ আছে, আমরা আগামী ক্লাসে উদাহরণগুলো শিখবো। শুধু উদাহরণ না, মনে করো আমাদের ডিটেলস পরীক্ষাতে কি আসবে, মনে করো পেন্টোজের উদাহরণ আছে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ, এদের স্ট্রাকচার কেমন, পার্থক্য কি? হেক্সোজ কারা আছে? গ্লুকোজ, ওর যমজ ভাইকে ফ্রুক্টোজ, ওদের বৈশিষ্ট্য কি, পার্থক্য কি, স্ট্রাকচার কি, বুঝছো? এরা মিলে কি তৈরি করে? এবং মনোস্যাকারাইড আমাদের 4টা পড়লে হয়ে যাচ্ছে। এরপরে ডাইস্যাকারাইড পড়বো, পলিস্যাকারাইড পড়বো, বুঝছো? এইগুলাই আমাদের পড়াশোনা, এগুলাই পরীক্ষাতে আসবে। ওকে, কার্বোহাইড্রেট একটু ভাস্ট আছে। এইচএসসি পরীক্ষাতে বা বোর্ড পোস্টে আসার মতো টপিক বেশি হচ্ছে কার্বোহাইড্রেট টপিকে, আর পরে যে অ্যামিনো অ্যাসিড বা আদার্স যেগুলো আছে ওগুলোতে অনেক কম আছে, বুঝছো, সিকিউ এর জন্য। ওকে, ধন্যবাদ তাহলে সবাইকে।